যে কোনো দিন দেখবো হয়তো ভাইপো জেলের মাটিতে গড়াগড়ি খাচ্ছে, বুক চিতিয়ে ঘুরে বেড়াতো। এদেরকে কেশাগ্র কেউ স্পর্শ করতে পারত না। ককরোচ জনতা পার্টির দাবি মেনে নিয়ে আজ ডেডলাইন মেনে ইস্তফা দিলেন ধর্মেন্দ্র প্রধান। এই বিষয়টা কিভাবে দেখছেন? এটা ছাত্রদের জয় হলো, এটা রাহুল গান্ধী, কেজরিওয়াল, অখিলেশের জয় নয়। আই এম লিস্ট বদার্ড অ্যাবাউট দেম। এটাই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা, আমাদের সন্তান সন্ততি, তারা আন্দোলন করছিল, সেই আন্দোলনের জয়। এবং ধর্মেন্দ্রজিও সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, কারণ 10 দিন ধরে যে কাণ্ডগুলো চলছিল, তিনি লিখেছেন চিঠিতে, তাতে তিনি নিজে ভীষণ রকম দুঃখিত, অনুতপ্ত, তার ভালো লাগছে না, তাই তিনি দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন। আশা করব এবার এই অবস্থানটাও উঠে যাবে, আর বিরোধী রাজনৈতিক দলগুলো আর অনর্থক জলঘোলা করবে না। এই আন্দোলনে কিছু দুষ্কৃতিও ঢুকেছিল, তবে যারা মূল আন্দোলনের পরিচালক তারা কিন্তু আমাদেরই সন্তান সন্ততি, জেন জি। একটা আন্দোলন হলে সেই আন্দোলনের সুযোগে কিছু দুষ্কৃতি ঢোকে, এক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। যে বিষয়গুলো ছাত্ররা উত্থাপন করেছিল সেগুলো খুবই গুরুত্বপূর্ণ আমাদের ছেলে মেয়েদের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য। স্বচ্ছ পরীক্ষা পদ্ধতি, স্বচ্ছ নিয়োগ পদ্ধতি, এগুলো হচ্ছে সময়ের দাবি। প্রধানমন্ত্রী যেভাবে ছাত্রদের কাছে আবেদন করেছেন, তিনি সত্যি স্টেটসম্যান সুলভ আচরণই করেছেন, এবং বারবার সমাজ মাধ্যমে অ্যাপিল করেছেন। এগুলো ভীষণ রকম প্রাসঙ্গিক, এগুলো ভীষণ রকম দরকারি। এটা ঠিক আছে, এটা মথুরের সমাপায়িত হয়েছে, এতে সংসদীয় গণতন্ত্রে এটা চলে, দাবি দেওয়া থাকে, চাপ থাকে। সরকার যে ছাত্রদের স্বার্থকে অগ্রাধিকার দেয়, ছাত্রদের এই দাবি মানার মধ্যে থেকেই এটা কিন্তু পরিষ্কার। বিরোধীরা জলঘোলা করবে, তারা হয়তো ভবিষ্যতে অন্য অনেকের ইস্তফা চাইতে পারেন তুচ্ছ কারণে, অনেকে বিরোধীদের জয় বলবেন, রাহুল, প্রিয়াঙ্কা, অখিলেশ দাবি করবেন তাদের আন্দোলনের জন্যই হয়েছে। না, তাদের আন্দোলনের জন্য হয়নি, যেটা হয়েছে ছাত্রদের আন্দোলনের জন্য, ওয়াংচুর অনশনের জন্য। রাহুল, অখিলেশ যদি কৃতিত্ব দাবি করতে চান করতেই পারেন, কিন্তু জনগণ তাদেরকে বিশ্বাস করে না। তারা রাজনীতি রুটি শেখার জন্য ছাত্রদের আন্দোলনকে ব্যবহার করতে চেয়েছিলেন। এই জয়টা ছাত্রদের আন্দোলনের জয়। কিন্তু আপনার কি সত্যিই মনে হয় যে এই আন্দোলনের শেষ এখানেই? না, এটা ভারতকে দুর্বল করার একটা ব্লুপ্রিন্ট তো আছেই, কিন্তু এই বিষয়টা যেটা নিয়ে ছাত্ররা আন্দোলন করেছে সেটা বহু মানুষ সমর্থন করেছেন, কারণ এটা ভবিষ্যৎ প্রজন্মের জন্য। এখন দেখতে হবে তাদের পরবর্তী কি পদক্ষেপ। তারা নিত্য নতুন দাবি দাওয়া করতে থাকেন, তখনই কিন্তু নানা রকম প্রশ্ন আসবে পাবলিক ডোমেনে, যে এটার পিছনে কোনো সংগঠিত শক্তি নেই তো, যারা ভারতবর্ষকে দুর্বল করতে চায়, ভারতের গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রশ্নের মুখে ফেলতে চায়। বিরোধী দলগুলোকে নিয়ে আমি বিশেষ চিন্তিতও নই, তাদের ভূমিকা দেশের মানুষ জানেন, কিন্তু ছাত্রদের আন্দোলনকে ঢাল হিসাবে ব্যবহার করে তারা রাজনীতির অঙ্ক করছেন। সংসদ সোমবার থেকে শুরু হবে, আশা করি বিরোধীরা সংসদ চলতে দেবেন, অনেক গুরুত্বপূর্ণ আলোচনার প্রয়োজন আছে। তখন যদি তারা না চালাতে দিতে চান, তখনই তাদের উদ্দেশ্যটা দেশের মানুষের কাছে স্পষ্ট হয়ে যাবে। গতকাল আমরা যেটা দেখলাম যে এই আন্দোলনের ছাপ পড়েছিল কলকাতাতেও, সেখানে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ তাদের উপর আক্রমণ করা হয়েছে। অন্য কোনো ন্যারেটিভ তৈরি করার চেষ্টা ওটা করা তো হয়েছিল? ছাত্ররা করেনি, ওটা করেছে তানভীর, নাহিদ, হ্যাঁ, ওইসব আফরোজ, রাহুল, জামাল, এরা তো জেহাদি, দুধেল গাই।
এদেরকে আনা হয়েছে মেটিয়াবুরুজ থেকে, বাক্সাকাস থেকে, রাজাবাজার থেকে, রাজারহাট থেকে। মুখ্যমন্ত্রী বলেছেন তো এমন ব্যবস্থা নেওয়া হবে 3 পুরুষ ভুলবে না, এবং গুন্ডা দমন আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এদের সঙ্গে নিটের কোনো সম্পর্ক নেই, শিক্ষার কোনো সম্পর্ক নেই। একটা রাষ্ট্রবাদী সরকার এসছে, এরা এটাকে নিতে পারছে না। কারণ অতীতের তৃণমূল সরকার থাকলে এরা বুক চিতিয়ে ঘুরে বেড়াতো, এদেরকে কেশাগ্র কেউ স্পর্শ করতে পারত না। কিন্তু এখন তো সরকার বদলেছে, তাই এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেছেন এরা কোনো কুলের ছাত্র নয়। আপনি যেটা বললেন যে মুখ্যমন্ত্রী বলেছেন গুন্ডা আইন বলবৎ করা হবে, কিন্তু কালীঘাট তৃণমূলের শোভনদেব চট্টোপাধ্যায় তিনি বলছেন যারা আক্রমণকারী ছিল তাদের কাছে কোনো অস্ত্র ছিল না, তারা সশস্ত্র ছিলেন না, সুতরাং গুন্ডা দমন আইন বলবৎ করা উচিত নয়, বিবেচনা করে দেখার বিষয় এটা। কি করবেন, ওদেরকে ফুলচন্দন দিয়ে পুজো করবে? সাংবাদিকদের মারলো, হ্যাঁ, বিজেপির ফ্ল্যাগ ছিলল, খারাপ খারাপ স্লোগান দিল, কুৎসিত অঙ্গভঙ্গি করলো। শোভনদেব এদেরকে রিয়াজ করার কথা বলতে পারেন, কারণ কালীঘাট তৃণমূলের ভোট ব্যাংক হচ্ছে এরা। কিন্তু এরা যা কাজ করেছে সেটা ক্ষমার অযোগ্য কাজ। সরকার যখন বিধানসভায় দাঁড়িয়ে তার বক্তব্য স্পষ্ট করে দিয়েছে, আমার মনে হয় এটা নিয়ে আর কোনো বিতর্ক থাকা উচিত। কালকে যখন সাংবাদিকরা মার খাচ্ছিল তখন একটি ডিজিটাল চ্যানেলের মালিক তিনি বলছিলেন গদি মিডিয়া বলে উস্কে দিচ্ছিলেন বাকিদের। এমনকি আজকেও সকালে আমরা দেখলাম একটি নামকরা সংবাদপত্র সেখানে তারুণ্যের ক্রোধের গর্জন বলে হেডলাইন করেছে কালকের ঘটনাকে। এখানে তো ওই ইকোসিস্টেমটা এখনো সক্রিয় আছে। হ্যাঁ, এই ইকোসিস্টেম অশান্তি করার চেষ্টা করবে। গণতান্ত্রিক থাপ্পড় খেয়ে তারা এখনো মানতে পারছে না যে বাংলা একটা রাষ্ট্রবাদী সরকার আছে। প্রশ্ন তো আন্দোলন নিয়ে নয়, হাজারবার আন্দোলন হবে, গণতান্ত্রিক আন্দোলন কেন হবে না? শুভেন্দুবাবু তো বলেছেন আন্দোলনের সঙ্গে কি সম্পর্ক, কিন্তু ওরা তো আন্দোলনকারী নয়, ওরা তো দুষ্কৃতী। ওদের উদ্দেশ্যটাই তো অন্যরকম ছিল, সংবাদ মাধ্যমকে টার্গেট করা, ওই গদি মিডিয়া বলে কিছু লোককে চিহ্নিত করে দেওয়া। তো এগুলো মানুষ জানে, এদেরকে এক্সপোজ করা উচিত। সবারই দায়িত্ব যে এক্সপোজ করা কারা কারা উস্কানি দিয়েছেন এবং এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। এই যে একটি ডিজিটাল চ্যানেলের কথা বলছিলাম, তারা কন্টেন্ট বানাচ্ছিল রীতিমতো। আপনি একজন সাংবাদিক হিসেবে এই ঘটনাকে কিভাবে দেখছেন? কোন সাংবাদিক ডিজিটাল চ্যানেল এটা, সেটা তো আমি জানি না। কন্টেন্ট যে কেউ বানাতে পারে, কিন্তু উস্কানি দেবে কেন? উস্কানি দেওয়া তো উচিত না। এরা কি ধরনের সাংবাদিক আমি জানি না, কে কোন প্রতিষ্ঠান, কে তার এডিটার। হ্যাঁ, কোনো অজ্ঞাত কুলশীল হলে আমি বলতে পারবো না, কিন্তু কেউ প্রতিষ্ঠিত সাংবাদিক এই ধরনের কাজের সঙ্গে যুক্ত হবেন বলে আমার মনে হয় না। তা যাই রাজনৈতিক মতাদর্শ থাক না কেন। আমরা যদি একটু অন্য প্রসঙ্গে আসি, আজ মুখ্যমন্ত্রী নিজে সেবাশ্রয় নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলছেন যে সেবাশ্রয় চিকিৎসায় গাফিলতি হয়েছে, তিনি ছবি দিয়েও দেখিয়েছেন সেটা। ভাইপো যে চিটিং বাজ সেটা তো বলেই দিয়েছেন সুরেন্দ্রবাবু, ঢুকলে আর বেরোতে পারবে না। কবে কত তাড়াতাড়ি ঢুকবে এটাই তো বাংলার মানুষ জানতে চায়। হ্যাঁ, এটাই তো বাংলার মানুষের একটা বড় অংশের দাবি, যে এই ফেরেববাজ ক্যামাক্সিডের ফেরেববাজটা আর কতদিন ঘুরবে। কারণ যা দুর্নীতি সবের সঙ্গে ও যুক্ত এবং ওর অ্যাসোসিয়েটরা যুক্ত, সেটা চার্টার্ড বিমান, সেবাশ্রয়, চাকরি বিক্রি, কয়লা, বালি, গরু, পাথর, সবকিছুতে যুক্ত। তো এতদিনও ঘুরে বেড়াচ্ছে, এটাই তো বাংলার মানুষ অবাক হয়ে যাচ্ছেন। বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী যখন স্পষ্ট বলেছেন যে বেরোতে পারবে না, আমরা আশ্বস্ত হচ্ছি যে কোনো দিন দেখবো হয়তো ভাইপো জেলের মাটিতে গড়াগড়ি খাচ্ছে। কিন্তু এই যে বলা হচ্ছে যে 2025 সালে এসে 2021-এ এক্সপায়ার হয়ে যাওয়া ওষুধ ব্যবহার করা হয়েছে, মেডিকেল কলেজের স্টুডেন্টদের দিয়ে ডাক্তারি করানো হয়েছে, ভাইপো সেখানে মানেই দুর্নীতি। এতদিন এই অভিযোগগুলো উঠে আসেনি। অস্বাভাবিকতা তো কিছু নেই, ভাইপো তো এগুলোই করবে। হ্যাঁ, ভাইপো মানেই দুর্নীতি। ওর অ্যাসোসিয়েটরা সব এক একজন বড় বড় চোর। এতদিন ধরে এই অভিযোগগুলো তাহলে উঠে আসেনি কেন? সাধারণ মানুষকে তখন লক্ষ্য করেনি? তৃণমূলের সরকার ছিল, কেউ এই বিষয়গুলো নিয়ে অভিযোগও জানাতে ভয় পেয়েছে, অভিযোগ জানালে পুলিশ দিয়ে হেনস্থা করা হতো। এখন সেই ভয় কেটে গেছে, তাই মানুষ মুখ খুলছে।
আর একটা নতুন দুর্নীতির কথা সামনে আসছে, যেটা হচ্ছে এসআইআর চলাকালীন ভুয়ো বার্থ এবং ডেথ সার্টিফিকেট দেওয়া হয়েছে এই তো বিভিন্ন পুরসভা পুরপ্রধান, থেকে। মেয়র, পঞ্চায়েতের, এদেরকে আর ক্ষমতা নেই, আধিকারিকরা দেবেন। এখানেও স্ক্যান্ডাল হয়েছে কয়েক হাজার কোটি টাকা, আশা করব এরও পর্দা ফাঁস হবে। ঠিক আছে। আর একটা এমনকি এই অভিযোগও উঠে আসছে যে 40 দিন রিসর্ট আটকে রেখে সেবাশ্রয় করানো হয়েছে, জোর করে ডাক্তারদের খরচ আদায় করেছে। অভিষেকের বিরুদ্ধে ফের এফআইআর করা হয়েছে হ্যাঁ, ডায়মন্ড হারবারে। অভিষেক মানেই তো এই ধরনের ঘটনা ঘটবে। সাধে শুভেন্দুবাবু বলেছেন যে চিটিংবাজ, ফেরেববাজ, ফেরেববাজ যা চিটিংবাজও তাই। অসংখ্য ধন্যবাদ।